আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার পাহাড়ি জঙ্গলে ঘেরা এক ভয়ানক ভিলা, যেটা 5 দিনের জন্য ভাড়া নিয়ে মহাবিপদে পড়ে যায় 5 বন্ধু। এই ভিলায় ছিল অনেকগুলো অতৃপ্ত আত্মা, যারা প্রতিনিয়ত নানানভাবে তাদেরকে ভয় দেখিয়ে চলেছিল। এখন এই নির্জন জায়গায় এই অতৃপ্ত আত্মাদের হাত থেকে তারা কিভাবে বাঁচবে? অতীতের কি রহস্য লুকিয়ে আছে এই ভিলায়? এতগুলো আত্মা এই ভিলায় কিভাবে এলো? কেনই বা এত বছরে এই ভিলার সত্য কারোর সামনে আসেনি? এই সকল রহস্যের উদ্ঘাটন হবে আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা ভিলার দৃশ্য দেখতে পাই। এটি ছিল বেশ কিছু বছর আগের ঘটনা। রাতের অন্ধকারে এই ভিলায় আক্রমণ হয়েছিল। আমরা ছোট একটা বাচ্চাকে দেখতে পাই, যার নাম ছিল ননি। তার সারা গায়ের কাপড়ে ছিল রক্ত লাগানো। সে ওই খুনিদের হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল। ছুরি হাতে খুনি তার পিছু পিছু ওই ঘরটিতেও চলে আসে, যে ঘরের আলমারির ভেতরে লুকিয়ে ছিল ননি। ননি সেখানে বসে একটা কাঁটা চামচ দিয়ে আলমারির ভেতরে সাহায্যের জন্য লিখছিল। ছোট্ট বাচ্চা মেয়েটি ভয়ে কাঁপতে শুরু করে যখন সে বুঝতে পারে ওই খুনি আস্তে আস্তে আলমারির দিকে এগোচ্ছে। এক পর্যায়ে খুনি আলমারির দরজা খোলে। ননি এবার ভয় পেয়ে যায়। সে কাঁদতে থাকে এবং ওই খুনি ভয়ানকভাবে হাসতে থাকে। তবে সে কিছু করার আগেই পিছ থেকে কেউ একজন ওই খুনির উপর হামলা করে। এটা ননির আহত মা ছিল, যে বেশিক্ষণ ওই খুনিকে আটকে রাখতে পারে না। ননি ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। তবে ততক্ষণে তার মায়ের গলা কেটে দিয়েছিল ওই খুনি। মায়ের এই অবস্থা দেখে ননি কান্নায় ভেঙে পড়ে। তার সামনেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই ওই খুনি তার পা ধরে তাকে বিছানার নিচ থেকে টেনে বের করে নিয়ে আসে। তবে ননি এইখানে তাকে লাথি মেরে ওই ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর যেতেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। ফলে সে আর পালাতে পারে না এবং এই ছোট্ট বাচ্চাটিকেও রেহাই দেয় না ওই নির্মম খুনি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং বর্তমান সময়ের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আমরা 4 বন্ধুকে দেখতে পাই: ফেরদি, সারা, মিকো এবং দেভন। তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছিল। সারা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল তার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়া দেখে। এরই মাঝে ফেরদি উঠে চলে যায় এবং আমরা দেখতে পাই এই 4 জনের আরেক বেস্ট ফ্রেন্ড আছে, যার নাম হলো লিয়া। আর লিয়া এই রেস্টুরেন্টে কাজ করে, যে কারণে তাকে নিতেই তারা মূলত এই রেস্টুরেন্টে এসেছে। তার ডিউটি টাইম শেষ হলে তারা সকলে একটা ট্যুরে বের হবে। রেস্টুরেন্টের পিছের সাইডে রয়েছে লিয়ার ব্যাগ, যেটা নেওয়ার জন্য ফেরদি সেখান থেকে চলে যায়। তখন লিয়া এসে বাকিদের সাথে জয়েন করে এবং দেভনকে জিজ্ঞাসা করে যে তারা ট্যুরে গিয়ে কোথায় অবস্থান করবে। উত্তরে দেভন জানায় যে সে খুব কম বাজেটে একটা ভিলা বুক করেছে, যে ভিলাতে 4টা রুম রয়েছে। ফলে তাদের থাকা খাওয়া নিয়ে কোনো রকম সমস্যা হবে না। ভিলাটি সে একটা ওয়েবসাইটের মাধ্যমে বুক করেছিল, যেখান থেকে সে সকলকে ছবি দেখায়। সারা ছবিটি দেখেই বলে ওঠে যে তার এই বাড়ির ছবি দেখেই কেমন যেন গুজবাম্পস হচ্ছে, অর্থাৎ তার ভয় লাগছে। লিয়া যখন ভিলার ভাড়া শোনে তখন তার মনেও ডাউট জাগে যে এত ভালো লোকেশনে এত কম দামে এত বড় ভিলা তারা কিভাবে পাচ্ছে। তখন ডেভন বলে যে কেয়ারটেকার রয়েছে এই ভিলার, সে বলেছে আগে থেকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, সেখানে পৌঁছেই তারা টাকা দিতে পারবে। যার ফলে তাদের মনে কোনো রকম ডাউট থাকা উচিত না যে তাদের সাথে ধোঁকাবাজি হচ্ছে। তবে সারার তখনও পর্যন্ত মনে হচ্ছিল যে জায়গাটা ভয়ানক হতে পারে। সে মূলত একটু ভীতু প্রকৃতির ছিল, যে কারণে তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না কেউই। তাই তো সেই ব্যাপারে ভ্লগ করতে শুরু করে দেয় তার ইনস্টাগ্রামের জন্য। আর এরপর লিয়ার জন্য তারা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। ডিউটি শেষ করে লিয়া যখন সেখানে আসে তখন তারা সকলে মিলে লিয়াকে ফ্রন্ট সিটে বসায়, ফেরদির পাশে। আমরা বুঝতে পারি ফেরদি মূলত লিয়াকে পছন্দ করত, আর এই ব্যাপারটা তাদের গ্রুপের সবাই জানতো। এখন তারা ফাইনালি রোড ট্রিপের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে কিছুক্ষণ পরই সকলে ঘুমিয়ে পড়েছিল। ফেরদি একাই জেগেছিল এবং গাড়ি চালাচ্ছিল। পাশে ঘুমন্ত লিয়াকে দেখে তার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে লিয়াকে নিজের মনের কথা বলেছিল। লিয়াও তাকে পছন্দ করত, তবে সে ভয় পাচ্ছিল যে এর ফলে তাদের সম্পর্ক নষ্ট হতে পারে, তাদের ফ্রেন্ডশিপও না থাকতে পারে। এ কারণে সে নিশ্চিত ছিল না। তাই তো আজও ফেরদির কোনো সরাসরি অধিকার ছিল না লিয়ার হাত ধরার। এখন সকাল হতে হতে তারা পাহাড়ি রাস্তা ধরে ওই এলাকায় পৌঁছে যায়। এরই মাঝে ঘুম ভাঙতেই ঝগড়া বাঁধিয়ে দেয় সারা, মিকো এবং দেভন।
এরকমই মজা করতে করতে তারা গিয়ে পৌঁছায় একটা রেস্টুরেন্টের কাছে। সেখানে ফেরদি খাবার অর্ডার দিয়ে বাকি ফ্রেন্ডদের কাছে আসে এবং গল্প করতে থাকে, যেখানে সকলে মিলে তখনও পর্যন্ত লিয়াকে জোর করছিল তার মনের কথা জানার জন্য। লিয়া এবারও টপিকটা এড়িয়ে যায়। এরই মাঝে তাদের খাবার চলে আসে। যে মেয়েটি খাবার দিতে এসেছিল সে তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা এখানে নতুন কোথায় উঠেছে, যার উত্তরে তারা যখনই ওই ভিলার নাম নেয় তখনই মেয়েটি যেন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তখনই চলে যায়। তারা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এরই মাঝে সেখানে এসে পৌঁছায় সুনার্ত। সুনার্তই মূলত ওই ভিলার কেয়ারটেকার ছিল। সে এখানে ভিলার চাবি নিয়ে এসেছিল। খাবার খাওয়ার পর তারা ভিলার উদ্দেশ্যে রওনা দেয়। সুনার্তই তাদেরকে পথ দেখিয়ে ভিলা পর্যন্ত নিয়ে এসেছিল। আমরা বুঝতে পারি এই ভিলাটি মূলত গল্পের শুরুতে দেখানো ওই ভিলা ছিল, অর্থাৎ এখানেই বহু বছর আগে খুন হয়েছিল ননি এবং তার পুরো পরিবার। এই ব্যাপারে কিছু না জানা তারা 5 বন্ধু যখন সেখানে নামে তখন তারা ভিলার কন্ডিশন দেখে একটু অবাক হয়। ছবিতে ভিলার আশপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে এখন কন্ডিশন খুব একটা ভালো নেই। এই ব্যাপারে জানতে চাইলে সুনার্ত বলে ছবি অনেক আগে তোলা, এ কারণেই হয়তোবা তাদের কাছে এমনটি লাগছে। সারা তো ভয়ে এখানে থাকতেই চাইছিল না, সে কোনো একটা হোটেলে উঠতে চাইছিল। তবে লিয়ার কাছে খুব একটা সমস্যা মনে হচ্ছিল না। এমনিতে এখানে তারা রান্নাবান্না করে মজা করে থাকতে পারবে, হোটেলে সেইভাবে থাকতে পারবে না, যে কারণে ফেরদিও তার কথায় রাজি হয়ে যায়। ফলে তারা সুনার্তকে টাকা দিয়ে ভিলার ভেতরে চলে যায়। ওই সময় আমরা বাইরে দোলনায় এক ভয়ানক প্রেতাত্মাকে দেখতে পাই। এখন ভেতরে প্রবেশের পর তাদের কাছে ভিলাটা বেশ ভালোই লাগে, বেশ বড় সড়ো, সেই সাথে আলো বাতাস পূর্ণ। এখানে তারা ফ্রিলি থাকতে পারবে। এখানে এই ভিলার পুরনো একটা ছবিও ছিল, যেখান থেকে ভিলার পুরনো নামের ব্যাপারে ধারণা পায় লিয়ারা। সুনার্তর কাছ থেকে জানা যায় যে নেম চেঞ্জের কারণ হলো মালিক পরিবর্তন। এখন ফেরদি লিয়াকে জিজ্ঞাসা করে সে সারার সাথে রুম শেয়ার করে থাকতে পারবে কিনা। লিয়া এতে রাজি হয়ে যায়, কেননা তার মতে সারা এমনিও ভীতু প্রকৃতির। তবে সারা তো সেটা মানতেই চায় না। তার মতে মিকোর হাত থেকে সাবধান থাকার জন্যই তাদের রুম শেয়ার করা উচিত। এই নিয়েই তারা আবারও ঝগড়া শুরু করে দেয়। এখন সুনার্ত তাদেরকে একটা সিঁড়ির কাছে নিয়ে আসে, যে সিঁড়ি দিয়ে ভিলার নিচের বেসমেন্টে যাওয়া যেত। সে এখানে তাদেরকে বলে যে তারা সব রুম পুরো ভিলা ব্যবহার করতে পারবে, শুধুমাত্র এই সিঁড়ি দিয়ে তারা যেন নিচে না যায়, কেননা সেখানে থাকা লক স্টোর রুমে অনেক জিনিসপত্র রয়েছে। তারাও ব্যাপারটি মেনে নেয়। এরপর সুনার্ত চলে যায় তাদের জিনিসপত্র আনতে এবং তারাও চলে যায় রুমগুলো দেখতে। ফেরদি তখন গিয়েছিল ওয়াশরুমে, যেখানে মিকো এসে দরজা ধাক্কাতে থাকে, কেননা তারও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তবে ফেরদি দরজা না খুললে সে বাইরে চলে যায়। সে একটা কোর কাছে গিয়েছিল। ওই সময় আমরা ফেরদিকে ওয়াশরুমে দেখতে পাই, যেখানে তার পিছে দাঁড়িয়েছিল এক ভয়ানক প্রেতাত্মা, যার উপস্থিতি যেন ফেরদিও অনুভব করতে পারে, কেননা তার ঘাড়ের কাছে ওই প্রেতাত্মা ফু দিচ্ছিল। কিন্তু পিছে ঘুরতেই সে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে মিকো নিজের সামনে দিয়ে একটা ছোট্ট বাচ্চার প্রেতাত্মাকে দেখতে পায়, যে দৌড়াদৌড়ি করছিল। ফলে সে ভয়ে তার ফ্রেন্ডদেরকে ডাকতে থাকে। এরই মাঝে আচমকা ওই ছোট্ট বাচ্চা ভূতটি তার পা জড়িয়ে ধরে, যা দেখে ভয়ে চিৎকার করে ওঠে মিকো। সে কোনো মতে সেখান থেকে পালিয়ে ভেতরে চলে আসে এবং ধাক্কা খায় ফেরদির সাথে। তবে সে ফেরদিকে কোনো কিছু বলে না, বরং সে এই ব্যাপারটা দেবনের সাথে শেয়ার করে। কিন্তু দেবন তো তার কথায় বিশ্বাসই করে না। তার মনে হয় হতে পারে তার পায়ের কাছে কোনো কুকুর ছিল। এত লং জার্নির কারণে সে হয়তোবা ভুল দেখেছে। এই নিয়ে তারা তর্ক করছিল, এমন সময় আচমকা সেখানে থাকা পিয়ানোটি বেজে ওঠে। তারা একটু ঘাবড়ে এগিয়ে যায় দেখার জন্য। এমন সময় ফেরদি এসে তাদের কাঁধে হাত রাখে, যার ফলে তারা আরো বেশি ঘাবড়ে যায়। নিজেকে একটু সামলে নিয়েছিল এমন সময় মিকোর কাঁধে হাত রাখে সুনার্ত, ফলে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এখন সুনার্তর কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। সে এই বাড়ির পিছের বাড়িতেই থাকে। কোনো প্রয়োজন হলে সে তাদেরকে সেখানে যেতে বলে। তখন মিকো তাকে জিজ্ঞাসা করে এই জায়গাটি ভুতুরে কিনা, যা নিয়ে ফেরদি এবং দিবন তার মজা নিতে থাকে এবং সুনার্তকে সেখান থেকে চলে যেতে বলে। সুনার্ত আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিকো বেচারা তো জানতো যে সে ভুল কিছু দেখেনি, তবে কেউ তার কথা বিশ্বাসই করছে না। ওই সময় পিয়ানো একা একা বেজে ওঠে এবং আমরা বুঝতে পারি এই ভিলা জুড়ে সত্যি প্রেতাত্মাদের ছড়াছড়ি রয়েছে। এখন সারা গোসল করতে গিয়েছিল এবং লিয়া এদিকে আলমারিতে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছিল।
এমন সময় সে আলমারির ভেতরে ননির লেখা ওই হেল্পটি দেখতে পায়। সে এটাই দেখছিল, এমন সময় আচমকা একটা প্রেতাত্মা চলে আসে এবং সে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায়। এদিকে ওয়াশরুমে গোসল করার সময় সারা আচমকা হ্যান্ড শাওয়ারের ভেতর থেকেও কিছু আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায় এবং সেটা হাতে তুলে দেখার চেষ্টা করে। তখনও ভেতর থেকে আওয়াজ আসছিল। আচমকাই ওই হ্যান্ড শাওয়ার থেকে রক্ত বের হতে শুরু করে, যার ফলে চিৎকার করতে থাকে সারা। সে সেটা হাত থেকে ছুঁড়ে ফেললেও তার রক্ত তার গায়ে ছিটে আসতে থাকে। তার চিৎকার শুনে সেখানে সকলে ছুটে আসে, তবে তারা এসে দেখতে পায় সবকিছুই তো স্বাভাবিক, সেখানে রক্তের ছিটাফোঁটাও নেই। ফলে তারা সকলে এটাও সারার মনের ভুল হিসাবেই ধরে নেয়। খাবার খাওয়ার সময় সারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে যা কিছু বলছে তা সত্যি তার সাথে বাস্তবে ঘটেছে। তার মনেই হচ্ছে না যে এটা তার কল্পনা। মিকো এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা সত্যিই ভুতুড়ে। যেহেতু দুইজনের সাথে এমন ঘটনা ঘটেছিল, তাই ফেরদি বলে যে এখনো পর্যন্ত 5 দিন তাদেরকে এখানে থাকতে হবে, তাই তারা চাইলে নতুন কোথাও শিফট হতে পারে। তবে দেবনের এমনটি মনে হচ্ছিল না, কেননা এখানে ওঠার সময় অ্যাডভান্সে সে মালিককে ফুল টাকা পেমেন্ট করে দিয়েছিল। তাদের মধ্যে থেকে কেউ কি এখন আর হোটেলের ভাড়া দিতে পারবে? এই প্রশ্ন শুনে সকলে চুপ হয়ে যায়, কারণ সত্যিই তো এক্সট্রা টাকা খরচ করার মতো সামর্থ্য তাদের কারোরই ছিল না। তাই দেবন বোঝায় যে আমাদের আশেপাশে জিন জিন্নাত আছে, আমরা যেখানে থাকি সেখানেও আছে, যেখানে পড়তে যাই সেখানেও আছে। হতে পারে এই ভিলার গার্ডিয়ানরা এখনো পর্যন্ত তাদেরকে মেনে নিতে পারছে না, তাই তাদের উচিত নিজেদেরই খাপ খাইয়ে নেওয়া। তাদেরকে বিরক্ত করা যাবে না, তাহলে তারাও তাদেরকে বিরক্ত করবে না। ফলে বাকিরাও তার কথা মেনে নেয়। এখন ওই দিন বাইরে দোলনায় বসে লিয়া এবং সারা এই ব্যাপারেই ডিসকাস করছিল। লিয়া এখানে সারাকে বোঝায় যে তারা যদি এখান থেকে অন্য কোথাও চলেও যায়, তবুও এটা পাহাড়ি এলাকা, এখানে এই ধরনের ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। তারা যদি এখান থেকে বের হয়ে এর থেকেও ভয়ানক কোথাও গিয়ে ওঠে। ফলে সারাও এবার তার কথা মেনে নেয় এবং ঠিক করে সে এইসব নিয়ে ভাববে না, বরং ইনস্টাগ্রাম চালাবে। ইনস্টাগ্রাম চালাতে গিয়ে তার সামনে তারই একটা পোস্ট আসে, যেখানে অনেকেই কমেন্ট করেছিল যে এই ভিলা সত্যিই ভয়ানক। এই সকল কমেন্ট পড়ে তারা দুজনে একটু চিন্তিত হয়ে পড়ে এবং তখনই ভেতরে চলে যায়। রাত নেমে আসে। গভীর রাতের দিকে আমরা দেখতে পাই ভিলার ভেতরে একটা পার্টি চলছিল, যেখানে মিউজিকের তালে সকলে ভীষণ আনন্দে মেতেছিল। এই সকল আওয়াজে ফেরদির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারছিল না এত রাতে এই আওয়াজ কোথা থেকে আসছে। সে মিকোকে ডাকার চেষ্টা করে, তবে সে তো গভীর ঘুমে, যে কারণে সে একাই দেখার জন্য রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং এরিয়াতে আসতেই তার মনে হয় লিভিং এরিয়াতে কেউ যেন নাচানাচি করছে, পিয়ানো বাজছে। সে সাহস করে সেখানে গিয়ে পিয়ানোর দিকে তাকাতেই দেখতে পায় সেখানে তো কেউই নেই, সবকিছু স্বাভাবিক। আওয়াজও বন্ধ হয়ে গিয়েছিল। তখনই তার পেছন থেকে আমরা কাউকে যেতে দেখতে পাই, যার আওয়াজ ফারদিও শুনতে পায়। তবে সে সেদিকে তাকাতেই সেখানে কাউকেই দেখা যায় না। যদিও তার মনে একটু সন্দেহ জেগেছিল, যে কারণে সে ওই জায়গাটিতে চলে আসে যেখানে নিচে যাওয়ার ওই সিঁড়িটি ছিল। সেখানে আদৌ কেউ আছে কিনা এটা দেখার জন্য সে নিচে নেমে যায়। নিচে একটা দরজা ছিল। দরজাটি সে খুলতেই যাবে, এমন সময় তার কাঁধে হাত রাখে দেবন, যার ফলে সে চমকে ওঠে। দেবন জিজ্ঞাসা করে ফেরদি এখানে কি করছে। ফেরদি তাকে কিছুই বলে না, কেননা সে নিজেই নিশ্চিত ছিল না যে সে কি দেখেছে। তবে আওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করলে দেবন জানায় সে কোনো আওয়াজ শোনেনি। এখন দেবন চলে যায় নিজের রুমে, যেখানে গিয়ে সে শুয়ে পড়ে। তখন আমরা তার পাশেই একটা প্রেতাত্মাকে দেখতে পাই। তার সামনেও একটা আত্মা দাঁড়িয়েছিল, সেই সাথে উপর থেকে ঝুলেছিল আরও একটা প্রেতাত্মা। তবে দেবন এদের কাউকেই দেখে না, সে তো গভীর ঘুমে। এখন ওই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে খাবার টেবিলে সকলে আবার একত্রিত হয়, যেখানে সবসময়ের মতো সারা এবং মিকোর মধ্যে তর্ক হতে থাকে, যা দেখে লিয়া তাদেরকে থামিয়ে বলে তার মায়ের মতে ব্রেকফাস্টের আগে এইভাবে তর্ক করা উচিত না, এর ফলে দুর্ভাগ্য বয়ে আসে। একথা বলে সে হাত ধুতে বেসিংয়ে চলে যায়, তবে সেখানে পানি আসছিল না, যে কারণে সে মিকোকে বলে পেছনের কূপ থেকে পানি নিয়ে আসতে। মিকো এখানে তর্ক করতে থাকে যে তাকেই কেন যেতে হবে। দেবনের মতেই পুরো ট্রিপটা সে প্ল্যান করেছে। ফেরদি ড্রাইভিং করেছে, লিয়া এবং সারা রান্নাবান্না করছে, বাদবাকি কাজ টুকটাক মিকোকেই করতে হবে। ফলে মিকো আর কিছু বলে না এবং পানি আনতে চলে যায়। যদিও তার ভীষণ রাগ হচ্ছিল,
তাই তো কূপ থেকে পানি ওঠানোর সময়ও সে বকবক করছিল তার বন্ধুদেরকে নিয়ে। এমন সময় সে কিছু একটা অনুভব করে। ভয়ে ভয়ে সেদিকে তাকাতেই দেখা যায় সেখানে নাড়া কাপড়ের পেছনে কেউ যেন নাচছে। সেইটা দেখার জন্য ভয়ে ভয়ে এগিয়ে যায়। কাপড় সরাতেই দেখা যায় এটা কোনো মানুষ নয়, বরং ভয়ানক এক প্রেতাত্মা, যাকে দেখে সে চিৎকার করতে করতে পালাতে আরম্ভ করে। তার চিৎকারের আওয়াজ শুনে লিয়া, সারা, ফেরদি এবং দেবনও তার দিকে যেতে শুরু করে। এদিকে দৌড়াতে গিয়ে সে এক স্থানে এসে পড়ে যায়। হুঁশ ফিরতেই সে দেখতে পায় এটা একটা গোরস্থান ছিল। বাকিরাও সেখানে এসে হতবাক হয়ে যায়। বাড়ির পিছে এতগুলো কবর, এই ব্যাপারে সোনার্ত তাদেরকে কিছুই বলেনি, যে কারণে সোনার্তর সাথে কথা বলতে তারা তখনই সোনার্তর বাড়িতে গিয়ে পৌঁছায়। অনেকক্ষণ ধরে নক করার পরও দরজা খুলছিল না সোনার্ত। এক পর্যায়ে রুমের দরজা আপনা আপনি খুলে যায়, ফলে তারা ভেতরে যেতে ভয় পাচ্ছিল। তবে নিষেধ করার পরও ফেরদি একাই ভেতরে চলে যায়। প্রবেশের পর সে সেখানে থাকা আয়নায় নিজের নাকে রক্ত লেগে থাকতে দেখতে পায়। সে পাগলের মতো সেটা মুছতে থাকে, তবে তার নাকে তো কিছুই লেগেছিল না। এবার সে সোনার্তর খোঁজে আরো একটু ভেতরের দিকে চলে যায়। ভেতরে বেশ থমথমে একটা পরিবেশ ছিল। হঠাৎই তার মনে হয় তার কান থেকে রক্ত বের হচ্ছে। সামনের আয়নার কাছে আসতেই সে দেখতে পায় শুধু কান নয়, নাক, চোখ থেকেও তার রক্ত বের হচ্ছে। ফলে সে ছটফট করতে থাকে এবং চিৎকার করে ওঠে। এমন সময় সেখানে চলে আসে একজন লোক। এই লোকটি নিজের পরিচয়ে বলে যে তার নাম তার্য, সে সোনার্তর বাবা। তারা এখানে তাকে নানান রকম প্রশ্ন করতে থাকে যে সোনার্ত এর আগে তার বাবার ব্যাপারে কোনো কিছুই বলেনি। সে কোনো রকম উত্তর দিচ্ছিল না। মিকো তো বেশ ক্ষেপে গিয়েছিল যে ভিলার ভেতরেই ভিলার পেছনে থাকা এতগুলো কবরের কথা তাদেরকে আগে কেন বলা হয়নি। এখন যেন দ্রুত তারা টাকা রিফান্ড করে দেয়, তা না হলে তারা লিগ্যাল অ্যাকশন নিবে। বাকিরা তাকে কোনো মতে শান্ত করার চেষ্টা করতে থাকে, তবে মিকো তো তার্যকে উল্টোপাল্টা বলেই চলেছিল। তখন তার্য তাদের কাছে এসে বসে এবং 70 বছর আগের ওই ঘটনার কথা খুলে বলতে থাকে। সে জানায় 70 বছর আগে এখানে মিস্টার হেন্স তার পরিবার নিয়ে থাকত। সে একজন ডাচ ক্যাপ্টেন ছিল, আর এই ভিলাটা সেই নির্মাণ করেছিল। তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়েই সে এখানে সুখে শান্তিতে বসবাস করছিল। তবে সমস্যা হয়ে যায় 3 জন লোকাল কাজের লোককে নিয়ে। তারা চুরি করতে গিয়ে ধরা পড়ে, যার ফলে মিস্টার হেন্স তাদের উপর ভীষণভাবে রেগে যায় এবং অপমান করে সেদিনই বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে গিয়েছিল, যদিও মিস্টার হেন্স এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে কিছুদিনের মধ্যেই সত্যি এক রাতে হামলা করে ওই লোকগুলো শেষ করে দেয় পুরো পরিবারকে। প্রথমে তো পাবলিক গোরস্থানে তাদের কবর দেওয়া হয়েছিল, তবে কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে ওই 3 জন ওয়ার্কারের মৃতদেহ পাওয়া যায় ওই পাবলিক গোরস্থানে, যার ফলে এলাকাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই তো পরবর্তীতে মিস্টার হেন্সের পরিবারের কবর এই বাড়ির এখানেই শিফট করা হয়। এই ঘটনা শোনার পর সারা এবং মিকো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। মিকো তো তখনই এখান থেকে চলে যেতে চাইছিল। সে জিজ্ঞাসা করে এরকম একটা খুনি বাড়িতে এরকম রেন্টের ব্যবস্থা তারা কেন করেছে, এর আগে কি কেউ কখনো কমপ্লেন করেনি। উত্তরে তার্য জানায় 70 বছর ধরে এক পরিবারের আন্ডারে ছিল এই ভিলা, যে পরিবারের হাত বদল হতে হতে এখন তার গ্র্যান্ডসনের হাতে গিয়েছে। আর ওই গ্র্যান্ডসনই সম্প্রতি এটা রিনোভেশনের কাজ শুরু করেছে এবং এখানে ভাড়া দিবে বলে ঠিক করেছে। আর সবথেকে ভয়ানক ব্যাপার হচ্ছে ফার্দিরাই এই ভিলার প্রথম ভাড়াটিয়া, যা শুনে তারা আরো বেশি ঘাবড়ে যায়। সারা এবং মিকো তখনই এখান থেকে চলে যেতে চাইছিল, তবে দেবন অপেক্ষা করতে চাইছিল টাকা ফেরত পাওয়ার জন্য। সে জিজ্ঞাসা করে মালিকের নাম্বার তাদের কাছে আছে কিনা। তার্য জানায় তার কাছে নেই, আর তার জানা মতে সোনার্তর কাছেও নেই। ওয়েবসাইটের মাধ্যমেই তারা এটা বুক করেছে, সেখানেই ফুল পেমেন্ট করেছে, যে কারণে মালিকের নাম্বার তো তাদের কাছেও ছিল না। ফলে তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। এর মাঝে মিকো বারবার দেবনকেই এই সব কিছুর জন্য দায়ী করতে থাকে, তবে দেবনের মতে মিকোই এইসবের জন্য দায়ী। সেই সব থেকে কম দামি ভিলা খুঁজছিল। বাকিদের আর্থিক অবস্থা তার মতো এতটা খারাপ না, তার কথা ভেবেই তারা এত কম দামে এই ভিলা বুক করেছে। এখন একটু ঝামেলা হওয়ার কারণে সে তাকেই দায়ী করছে। এখন এই ঝগড়ার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সোনার্তর জন্য অপেক্ষা করবে না, তারা আজই এখান থেকে চলে যাবে। সবকিছু গুছিয়ে নিয়ে বের হতে হতে তাদের সন্ধ্যা হয়ে যায়। গাড়িতে চড়ে বসার পর ফেরদি লক্ষ্য করে গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। দেবন তখন তার্যর কাছে জানতে চায় আশেপাশে কোনো মেকানিক আছে কিনা। তার্যর মতে আশেপাশে কোনো মেকানিক নেই। ফলে রেগে গিয়ে মিকো গাড়িতে আঘাত করে,
যে কারণে ফেরদি এবার তার উপরই রেগে যায়। লিয়া মাঝখানে চলে আসে এবং কোনো মতে তাদের ঝগড়া থামিয়ে বলে যে তাদের এইভাবে একে অন্যকে দোষ না দিয়ে সলিউশনের কথা ভাবা উচিত। এখান থেকে বের হতে গেলে তাদের গাড়ি আগে ঠিক করতে হবে, যার জন্য তাদের তার্জ এবং সোনার্তোর সাহায্যের প্রয়োজন। ফলে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় না থাকায় তারা ভেতরে চলে আসে। লিয়া সকলের জন্য গ্লাস আনতে যায়। যেখানে গ্লাস বের করার সময় আমরা সেখানে এক ভয়ানক প্রতিচ্ছবিকে দেখতে পাই। লিয়াও এক নজর এটা দেখতে পায়, তবে পরক্ষণে দরজা খুলতেই সেখানে কিছুই দেখা যায় না। তাই তো লিয়াও এই ব্যাপারে খুব একটা না ভেবে গ্লাস নিয়ে চলে যায় বাকিদের কাছে। ফাইনালি মিকো এবার মেনে নিয়েছিল যে তাদের এইভাবে একে অপরকে দায়ী করা অথবা তর্ক করা উচিত হচ্ছে না। তাদের একসাথে এখানে এনজয় করা উচিত, যেহেতু তারা অনেক কষ্টের পর এই জায়গাটিতে এসেছে। যেহেতু ভাগ্যে তাদের ভুতুরে একটা বাড়ি পড়েই গিয়েছে, তাই এই ব্যাপারে খুব একটা না ভেবে তাদের আশেপাশের সিনারিও এনজয় করা উচিত এবং তাদের এই ট্যুরটাকে আরও বেশি আনন্দময় করা উচিত। শুধুমাত্র দোয়া করা উচিত যাতে করে এই বাড়িটি তাদের উপর একটু রহম খায়। সকলে যেহেতু এই ব্যাপারে একমত ছিল, তাই তারা সকলেই এনজয় করতে আরম্ভ করে। তারা একসাথে এই মুহূর্তের একটা ছবি তুলে রাখতে চায়। তবে সেলফি তোলার সময় আমরা দেখতে পাই আচমকা তাদের সকলের ফেস চেঞ্জ হয়ে যায়, যে ব্যাপারে তারা খেয়াল করে না। এখন ড্রিঙ্ক শেষে লিয়া অনেক বেশি ক্লান্ত ছিল, যে কারণে সে গিয়ে ঘুমিয়ে পড়ে। সারা তার পাশে বসেই ফোন দেখছিল। এমন সময় আচমকা আওয়াজ হয়ে ওঠে। সে ঘাবড়ে যায়। তখনই তার সামনে চলে আসে এক ঝুলন্ত প্রেতাত্মা। সে ভয়ে লিয়াকে ডাকতে থাকে। এরই মাঝে ওই প্রেতাত্মা তার গলা চেপে ধরে। সে চিৎকার করতে থাকে এবং হুড়োহুড়ি করতে থাকে, যার ফলে ওই প্রেতাত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। লিয়া ঘুম থেকে উঠে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই তো লিয়ার মনে হয় জানালা খুলে যাওয়ায় সাদা পর্দা উড়ছে। এ কারণেই হয়তো বা সারা ভয় পেয়েছে। সে এটাই সারাকে বোঝাতে থাকে। সে জানালা বন্ধ করে দেয় এবং সারাকে বলে সে যেন তার্জোর বলা ওই গল্পের ব্যাপারে এত না ভাবে। এই কারণেই তার সাথে এত কিছু হচ্ছে। একথা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। তবে সারা তো তখনও ভীষণ ভয় পাচ্ছিল, তাই সে লিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে রুমে বসে দেবন তখন তার ক্যামেরাটা চেক করছিল। সে সামনে থাকা টেবিলের ছবি তুলছিল। এমন সময় আচমকা ক্যামেরার সামনে ওই প্রেতাত্মা চলে আসে। ফলে সে অলরেডি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এমন সময় দরজার বাইরে দিয়ে কাউকে যেতে দেখা যায়। তাই সে সাহস করে উঠে গিয়ে দরজা খোলা মাত্রই চমকে ওঠে, কেননা ফার্দি এবং মিকো তাকে ডাকতে এসেছিল। তাদের মধ্যে বেশি রাত হয়নি, তারা বাইরে গিয়ে গরম গরম কোনো খাবার খেতে পারে। যা শুনে দেবন চলে যায় রেডি হতে। রেডি হয়ে তারা তিনজন এবার যায় লিয়া এবং সারাকে ডাকতে। যেখানে সারা দরজা খোলে, তবে লিয়া ঘুমছিল। সারাও বাইরে খেতে যেতে চাইছিল, যে কারণে সে লিয়াকে ডাকতে চলে যায়। তবে লিয়া তো গভীর ঘুমে, সে এখন বের হতে চাইছিল না। যেটা শুনে সারাও আর কথা বাড়ায় না এবং সেখান থেকে বেরিয়ে যায়। তখনই আমরা সেখানে ওই প্রেতাত্মার উপস্থিতি দেখতে পাই, যার নজর এবার এই বাড়িতে একা থাকা লিয়ার দিকে পড়েছিল। এখন তারা চারজন খেতে যাচ্ছিল, যেখানে বাড়ির ভেতরেই দোলনাতে সারা কাউকে একটা বসে থাকতে দেখতে পায়। তবে সেদিকে লাইটের আলো দিলে সেখানে কাউকেই দেখা যায় না। এখন তারা হাঁটতে হাঁটতে খাবারের দোকান খুঁজতে বের হয়েছিল, যেখানে ভয়ে ভয়ে সারা বারবার পিছের দিকে তাকাচ্ছিল। দেবন তাকে বোঝায় যে এইভাবে পাহাড়ি রাস্তায় পিছের দিকে তাকাতে হয় না। এখন এইভাবেই কথা বলতে বলতে তারা গিয়ে পৌঁছায় একটা খাবারের দোকানে, যেখানে খাবারের দোকানে থাকা মেয়েটি তারা চারজন বাদেও সেখানে আরও একজনকে দেখতে পায়। তারা এই ব্যাপারে লক্ষ্য করে না। ওই সময় সারা তাদের সেলফির কমেন্ট বক্সটা চেক করছিল, যেখানে সে অদ্ভুত কমেন্ট দেখে ছবিটি চেক করতেই অবাক হয়ে যায়। তাদের সকলের ছবি বেশ ভয়ানক লাগছিল। এই ব্যাপারটা সে মিকোকে বলে। মিকো এই ব্যাপারে ফেরদি এবং দেবনকে জানায়। তখন দেবন তাদেরকে আবারও বোঝায় যে তাদের ধৈর্য ধরে আর একটু সময় অপেক্ষা করতে হবে। এইসব নিয়ে বেশি ভাবলে চলবে না। এরই মাঝে তাদের খাবার চলে আসে, যেখানে রেস্টুরেন্টের মালিক তাদের 5 জনের জন্য জুস নিয়ে এসেছিল। তারা অবাক হয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই মহিলা বলে যে তারা তো 5 জনই এসেছিল, তবে স্পষ্টভাবে তারা বলে দেয় যে তারা 4 জন এসেছে। ফলে ওই মহিলাও এবার কনফিউজড হয়ে পড়ে। এদিকে ওই ভিলার দৃশ্য দেখা যায়, যেখানে এখন পুরোপুরি একা ছিল লিয়া। লিয়া ঘুমিয়েছিল। এমন সময় তার ঘরে কাউকে প্রবেশ করতে দেখা যায়, যে কিনা লিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। সে লিয়ার কাঁধে হাত রাখলে লিয়া মনে করে হয়তোবা সারা আবারও তাকে ডিস্টার্ব করছে। সে তাকে ডিস্টার্ব করতে নিষেধ করে। তবে আমরা তো দেখতে পাচ্ছিলাম এটা ভয়ানক এক আত্মা ছিল, যে কিনা আস্তে আস্তে করে লিয়াকে জড়িয়ে ধরে, যার ফলে লিয়ার চোখের সামনে ভাসতে থাকে ওই রাতের ভয়ানক সব ঘটনা।
এগুলো দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। সে হাতের দিকে তাকাতেই চমকে ওঠে এবং চিৎকার করে পিছে সরে যায়। তখন বিছানায় কাউকেই দেখা যায় না। এমনিতেই লিয়া ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। এদিকে সারারাও তো বাড়িতে ছিল না। কোনো মতে দরজা খুলতেই সে সারা এবং দেবনকে দেখতে পায়, যারা কিনা চুপচাপ সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। লিয়া তাদেরকে ডাকতে ডাকতে তাদের পিছু করতে থাকে। তারা লিয়াকে দেখিয়েই বেসমেন্টের ওই রুমের দিকে চলে যায়। লিয়া সেখানেই দাঁড়িয়ে এই ব্যাপারে ভাবছিল। এদিকে ওই সময় আসল সারারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে প্রবেশ করে লিয়াকে এইভাবে একা সিঁড়ির সামনে দাঁড়ানো অবস্থায় দেখে তারা অবাক হয়ে যায় এবং তাকে ডেকে তার কাছে যেতেই লিয়া এবার অবাক হয়ে যায় সারা এবং দেবনকে সেখানে দেখে। সে তো মাত্রই তাদের দুজনকে এই সিঁড়ি দিয়ে নিচে যেতে দেখেছে। তারা বুঝতে পারে ভয়ানক কিছু আবারও ঘটতে শুরু করেছে। তাই ফেরদি তাদেরকে বলে আজ রাতে তারা এই ব্যাপারে কোনো কথা বলবে না। কথা বলে সে সকলকে রেস্ট নিতে পাঠিয়ে দেয়, কারণ তারা ভোরে সূর্য উদয় দেখার জন্য পাহাড়ের টপ পয়েন্টে যেতে চলেছিল। ভোরবেলা ঘুম থেকে উঠে লিয়া এবং সারা একসাথে বসেছিল, যেখানে লিয়া তখনও পর্যন্ত গতরাতের ওই ঘটনা নিয়েই ভাবছিল। তার মনে হচ্ছিল ওই আত্মারা নিশ্চয়ই তাদেরকে কিছু বলতে চায়, তা না হলে ওই স্টোর রুমের দিকে তাদেরকে বারবার কেন নিয়ে যাচ্ছে। তবে সারা তো ভয়ে এই ব্যাপারে কথাই বলতে চাইছিল না। ওই সময় মিকো কফি বানাচ্ছিল। সে তখন নিচের ওই রুম থেকে আওয়াজ ভেসে আসতে শুনতে পায়। তবে আচমকা দেবন চলে আসায় সে অনেকটা ঘাবড়ে যায়। সে দেবনকেও ওই আওয়াজের ব্যাপারে বলে, তবে দেবন এই ব্যাপারে গুরুত্ব দেয় না, যদিও তারও এই ব্যাপারটা ভেবে অনেক ভয় লাগছিল। মিকো এই ব্যাপারটা লিয়ার সাথে শেয়ার করতে চাইলে তাকে নিষেধ করে দেবন। এরই মাঝে ফেরদিও সেখানে চলে আসে। ফলে তারা পাঁচজনই এবার হরর সব এক্সপিরিয়েন্স ভুলে বেরিয়ে পড়ে সুন্দরভাবে এই ভ্যাকেশনটা এনজয় করতে। তারা চলে যায় একদমই পাহাড়ের চূড়ায় এবং সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে সূর্য উদয়ের। সূর্য উঁকি দেওয়া মাত্রই তারা পাঁচজনে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। একসাথে ছবি তোলে, এনজয় করে, সেই সাথে মজা করতে থাকে। কিছুক্ষণ পর লিয়া একা একা দাঁড়িয়ে সূর্য দেখছিল। তখন তার কাছে এসে দাঁড়ায় ফেরদি এবং তার কাঁধে হাত রাখে। লিয়াও এবার তার কাঁধে মাথা রাখে। আমরা বুঝতে পারছিলাম লিয়া ফাইনালি নিজের অনুভূতিকে প্রায়োরিটি দিতে চলেছে। আর এরপর তারা দুজন একসাথে ঘুরতে বেরিয়ে যায়, যেখানে ঘোড়া দেখে তার উপর চড়ে বসে লিয়া এবং তার সাথে সেলফি তোলে ফেরদি। এভাবেই ওই দিনটা তারা পুরো দিনই ঘোরাঘুরি করে। একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে যায় পাহাড়ি ঝর্ণা দেখতে। বিশাল আকৃতির এই ঝর্ণার কাছে এসে তারা অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তারা একসাথে অনেক আনন্দ করতে থাকে। তারা যখন এইসবে ব্যস্ত ছিল তখন ভিলাটা পুরোপুরি ফাঁকা ছিল। আর ওই সময় আমরা বেসমেন্টের ওই সিঁড়ি থেকে একজন বৃদ্ধাকে উপরে উঠে আসতে দেখতে পাই, যাকে দেখে মোটেও কোনো প্রেতাত্মা মনে হচ্ছিল না। সে হয়তো বা কোনো মানুষ। এখন এদিকে ফেরদিরা মজা করছিল। এরই মাঝে ফেরদির কাছে কল আসে সোনার্তোর। সে তাদেরকে জানায় যে তাদের গাড়ি ঠিক হয়ে গিয়েছে। তখন ফেরদি তাকে তার্জোর ব্যাপারে জিজ্ঞাসা করলে সোনার্তো অবাক হয়ে যায়। সে জানায় সে একা এখানে থাকে, তার বাবা তো শহরে থাকে, সে কখনো এখানে আসে না। এছাড়া তার নাম তার্জুও না। যা শুনে তারা সকলে ভীষণ অবাক হয়ে যায়। তাহলে তারা গতদিন কার সাথে কথা বলেছিল? এখন দৃশ্য চলে যায় অতীতে এবং 70 বছর আগে কি কি ঘটেছিল এটা আমাদেরকে দেখানো হয়। ওই রাতে মিস্টার হেন্সের ছোট মেয়ে ননির জন্মদিন ছিল, যে ব্যাপারটা নিয়ে তারা সকলে ভীষণভাবে এক্সাইটেড ছিল। সেই সাথে বাসায় অনেক গেস্টও এসেছিল। তারা সকলে প্রস্তুত হচ্ছিল ননির কেক কাটার জন্য। এরই মাঝে সকলের অগোচরে এবং ব্যস্ততার সুযোগ নিয়ে ওই 3 ওয়ার্কার বাড়ির ভেতরে প্রবেশ করে, যাদের উদ্দেশ্য ছিল খুবই ভয়ানক। আমরা দেখতে পাই তার্জকে। তার্জ মূলত এই বাড়ির দেখাশোনা করত। সে তখন বাড়ির বাইরে ঘোরাফেরা করছিল, তাই তো প্রথমেই ওই ওয়ার্কারদের হাতে শিকার হয় তার্জ। এদিকে ভেতরে গান বাজনা হচ্ছিল, সেই সাথে সকলে মিলে এক্সাইটেড ছিল ননির কেক কাটার জন্য। ননি মোমবাতি নিভায় ঠিকই, তবে কেক কাটার সুযোগ পায় না। এরই মাঝে সেখানে ঢুকে পড়ে ওই 3 হত্যাকারী, যাদেরকে দেখে সকলে ভীষণ ভয় পেয়ে যায়। মিস্টার হেন্স চেষ্টা করে তার পরিবারকে রক্ষার জন্য ওই 3 ওয়ার্কারকে আটকানোর, তবে তাদের হাতে হাতিয়ার ছিল, যে কারণে তারা খুব সহজেই মিস্টার হেন্সকে আহত করে দেয়। সেই সাথে সেখানে আসা আরেকজন মেহমানকেও গলা কেটে শেষ করে দেয়। মিসেস হেন্স দ্রুত নিজের 2 মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে মিস্টার হেন্সকেও নির্মমভাবে হত্যা করে ওই হত্যাকারী। এরপর তারা তাদের পিছু করতে থাকে। একজন লোক এসে মিসেস হেন্সকে আহত করে দেয়।
মিসেস হেন্স শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে থাকে তার মেয়েদেরকে রক্ষা করতে। ননি সেখান থেকে পালিয়ে যেতে পারলেও বড় মেয়ে পালাতে পারে না। মিসেস হেন্স হাজারো চেষ্টা করেও তার বড় মেয়েকে বাঁচাতে পারে না। ওই হত্যাকারী তার সামনেই তাকে হত্যা করে। এদিকে ননি গিয়ে লুকায় ওই ঘরের আলমারিতে। ওই হত্যাকারী তার বড় বোনকে মেরে তার পিছু পিছু ওই ঘরে চলে আসে এবং তাকে খুঁজতে থাকে। এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। শুধুমাত্র হেন্স পরিবার অথবা মেহমানদেরই হত্যা করা হয় না, বরং সেখানে যে দেশীয় কাজের লোকেরা ছিল তাদেরকেও নির্মমভাবে হত্যা করে ওই হত্যাকারী। একজনকে তো বেসমেন্টের ওই সিঁড়ি দিয়ে নিচে ফেলে হত্যা করে তারা। এদিকে ননি তখনও পর্যন্ত আলমারির ভেতরে লুকিয়েছিল, তবে ওই খুনি তাকে খুঁজে পেয়ে যায় যখন তার মা তাকে বাঁচাতে এসে হত্যা হয়, যা আমরা প্রথমেই দেখেছি। আপ্রাণ চেষ্টা করে ননি নিজের জীবন বাঁচানোর, তবে ছোট্ট ননিকেও ছাড় দেয় না ওই হত্যাকারী। এখন দৃশ্য বর্তমানে আসে এবং আমরা দেখতে পাই ওই বৃদ্ধা বসে পিয়ানোতে ওই সুর বাজাচ্ছিল, যেটা ওই রাতে পার্টিতে বাজানো হচ্ছিল। এমন সময় ফেরদিরাও ভিলায় ফিরে আসে। তারা সেখানে এসে লাইট জ্বলতে দেখে অবাক হয়ে যায়। বাইরে থেকে তারা পিয়ানোর আওয়াজও শুনতে পায়, তবে ভেতরে ঢুকতেই ওই আওয়াজ বন্ধ হয়ে যায়। ভেতরে ঢুকে মিকো এবং সারা তখনও তর্ক করছিল, যার ফলস্বরূপ সেখানে হঠাৎই লাইট ফ্লিকার করতে আরম্ভ করে। ফলে তারা সকলে এবার ঘাবড়ে গিয়েছিল। দেবন তখনই সোনার্তকে কল করে ভিলায় আসতে বলে। এরই মাঝে আচমকা ফেরদি সেখানে ওই বৃদ্ধাকে দেখতে পায় এবং চমকে ওঠে। এবার সে ঠিক করে যে সেটা চেক করবে। এ কারণেই সে ওই সিঁড়ির দিকে এগিয়ে যায়। বাকিরাও তার পিছু পিছু সেখানে চলে যায়। সকলে এবার নিজ নিজ এক্সপিরিয়েন্স বলতে থাকে। লিয়ারও মনে হচ্ছিল ভেতরে কিছু একটা আছে, তাদের চেক করা উচিত। আর ফেরদি তো এক বৃদ্ধাকে দেখেছিল এখানে যেতে, যে কারণে সে এবার দেবনকে চোখের ইশারা দেয় এবং তারা দুজন বাকিরা মানা করা সত্ত্বেও নিচে নেমে যায়। বাকিরা নিচে যেতে ভয় পাচ্ছিল। এখন নিচে গিয়ে সতর্কতার সাথে তারা ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে, যেটার দরজা আগে থেকেই খোলা ছিল। তবে তারা ভেতরে প্রবেশ করতেই সেটা আচমকা আপনা আপনি আটকে যায়। ফলে তারা দরজা খোলার চেষ্টা করতে থাকে এবং চিৎকার করতে থাকে, যা শুনে বাকি তিনজনও অনেক ঘাবড়ে যায়। এরই মাঝে সেখানে সোনার্ত চলে আসলে সোনার্ত এবং মিকো নিচে নেমে যায়। মেয়ে দুজন উপরেই থাকে, তবে তারা চাইলেও দরজা খুলতে পারছিল না। যে ব্যাপারটা বুঝতে পেরে ফেরদি এবং দেবন এবার ঠিক করে যে তারা ভেতরটা ভালো করে চেক দিবে। ভেতরে পুরনো জিনিসপত্রের পাশাপাশি সে হেন্স পরিবারের ছবি দেখতে পায়, যেখানে মিস্টার হেন্সেরও ছবি ছিল, সেই সাথে ছোট্ট ননিরও ছবি ছিল। সে এগুলো দেখছিল, এমন সময় তার ফোনের ফ্ল্যাশটি অফ হয়ে যায়। অন্যদিকে উপরে থাকা লিয়া এবং সারা শুনতে পায় ফিসফিসানির আওয়াজ। লাইটগুলো তখনও ফ্লিকার করছিল। লিয়া দেখতে চাইছিল এই আওয়াজ কোথা থেকে আসছে, তবে সারার ভীষণ ভয় লাগছিল। সে তো মিকোদের কাছে যেতে চাইছিল। লিয়া তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় পিছ থেকে কেউ যেন চলে যায়। তারা পিছে ঘুরতেই আচমকা এক আত্মা তাদেরকে ধরে বসে। এদিকে তখনও পর্যন্ত মিকো এবং সোনার্ত মিলে ওই দরজা খোলার চেষ্টা করে চলেছিল। ভেতর কেউ আছে কিনা এটা দেখার চেষ্টা করছিল ফেরদি এবং দেবন। এরই মাঝে কারোর ফিসফিসানি কণ্ঠ শোনা যায়, যে কিনা তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। বৃদ্ধার এই কণ্ঠ শুনে ফেরদি একদমই ভয় পায় না। সে জিজ্ঞাসা করতে থাকে সে কে, কেন সে তাদেরকে বেরিয়ে যেতে বলছে। তখন দেবন ভয়ে ভয়ে একটা দরজার দিকে এগিয়ে যায়, যে দরজার অপর পাশ থেকে চেয়ারের আওয়াজ আসছিল। দরজা খুলতেই সে চমকে ওঠে। সেখানে চেয়ারে বসেছিল ওই বৃদ্ধা। ফেরদিও সেখানে যায় এবং ওই বৃদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। এটা কোনো আত্মা নয়, বরং জলজ্যান্ত মানুষ ছিল। সকলে মিলে বৃদ্ধাকে উপরে নিয়ে আসে। সে তখনও পর্যন্ত কিছু বলেনি, তাই তারা ধারণা করে 70 বছর আগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে হয়তোবা বৃদ্ধা বেঁচে গিয়েছিল। তবে তারা বুঝতে পারছিল না যে 70 বছর ধরে এই বৃদ্ধা এই বাড়িতে কিভাবে বেঁচে আছে। তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। 70 বছর আগের ওই হত্যাকাণ্ডের দিনে সব হত্যা হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে আসে এবং দেখতে পায় একে একে সকলের লাশ, যার মধ্যে থেকে শুধুমাত্র ছোট্ট ননিই বেঁচে ছিল, যাকে জীবিত দেখে তারা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সে বেঁচে তো যায়, তবে জ্ঞান ফেরার পর সে জানতে পারে ঘাড়ে ছুরি লাগার কারণে সে আর কখনোই সোজাভাবে হাঁটতে পারবে না। অর্থাৎ কুজো বৃদ্ধা মানুষের মতো তার সারা জীবন কাটাতে হবে। এছাড়া ডক্টরদের কথা থেকে সে এটাও জানতে পারে যে তার পুরো পরিবার মারা গিয়েছে। এখন আগামীকাল সকালে নেদারল্যান্ড থেকে দূরের এক আত্মীয় আসবে তাকে নিয়ে যেতে,
যা শুনে ছোট্ট ননি ওই সময় হসপিটাল থেকে পালিয়ে আসে, কেননা সে তার পরিবারকে ছেড়ে দূরে কোথাও যেতে চাইছিল না। সে জঙ্গলের পথ ধরে গিয়ে পৌঁছায় নিজের বাড়িতে, যেখানে বাইরে গেটে তালা দেওয়া ছিল। সে ওই গেটের তালা ধরেই কাঁদতে থাকে এবং তার মাকে ডাকতে থাকে। তখনই সেখানে তার মায়ের আত্মা আসে, সেই সাথে বাবার আত্মাও, যে কিনা ওই তালা খুলে তাকে ভেতরে নিয়ে নেয়। আর এরপর থেকে ননি তার পুরো পরিবারের সাথে এই বাড়ির বেসমেন্টেই থাকে। প্রতি রাতে সে বের হয়ে উপরে আসে এবং তার বাবার সাথে বসে পিয়ানো বাজায়। খাবার দাবার সবকিছুতে তার পরিবারই তাকে সাহায্য করেছে এই 70 বছর ধরে এখানে সার্ভাইভ করতে। তবে এখন বর্তমানে ফেরতিরা তাকে উদ্ধার করতে চাইছিল, যে কারণে লিয়া এবং সারা তাকে নিয়ে বের হতে চলেছিল এই বাড়ি থেকে। আগে থেকেই বেরিয়ে ফেরতিরা গাড়িটারি সবকিছু রেডি করে ফেলেছিল। তবে এরই মাঝে আচমকা ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কেননা ননিকে তো ওই আত্মারা কিছুতেই এখান থেকে যেতে দিবে না। ফলে ননির পাশাপাশি সেখানে আটকে পড়েছিল লিয়া এবং সারাও, যারা কিনা যে কোনোভাবে ননিকে উদ্ধার করে নিয়ে যেতে চাইছিল। লাইটগুলো ফ্লিকার করতে থাকে। এদিকে চিন্তায় পড়ে যায় ফেরতিরা। তারা দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছিল। অন্যদিকে ননির পুরো পরিবারের আত্মা তার সামনে এসে দাঁড়ায়, যা দেখা মাত্রই ননির মুখে এখন কথা ফোটে। সে নিজেও তার পরিবারের থেকে আলাদা হতে চাইছিল না, সে তার পরিবারের কাছে যেতে চাইছিল। তবে লিয়া এবং সারা তো এটা বুঝতে পারছিল না। সে ভাবছিল আত্মারা হয়তোবা তাকে জোর করে নিয়ে যাচ্ছে, যে কারণে তারা চেষ্টা করতে থাকে ননিকে ওই আত্মাদের হাত থেকে মুক্ত করার। ননির মা এগিয়ে আসে এবং তাদেরকে ননিকে ছেড়ে দিতে বলে, তবে লিয়া এবং সারা শোনে না। তখন ননির বোন এসে গলা চেপে ধরে সারার। তবে তখনও পর্যন্ত লিয়া ননির হাত ছাড়েনি, যে কারণে ননি তার মায়ের হাত ধরার চেষ্টা করলেও পারছিল না। ফলে এবার মিস্টার হেন্স এবং আরও একজন লোক মিলে গলা চেপে ধরে লিয়ার। সেই সাথে সারার গলাও দুই আত্মা চেপে ধরে রেখেছিল। এই সুযোগে ননির মা তাকে নিয়ে ভেতরে চলে যায়। তাদের দুজনের গলা চেপে তাদের দুজনকে নিচে ফেলে দিয়ে ওই 4 আত্মাও ভেতরে চলে যায়। শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে ছিল মিস্টার হেন্সের আত্মা। তখনই ভেতরে দৌড়ে আসে দেবন এবং সোনার্ত। দেবন যখন মিস্টার হেন্সের আত্মাকে দেখতে পায়, তখন সে উঠে দাঁড়াতেই মিস্টার হেন্স দেবনের গলা চেপে ধরে। সোনার্ত আটকাতে আসলে সে সোনার্তর উপরও আক্রমণ করে, তাদের দুজনকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। লিয়া তখনও হার মানেনি। সে তখনও ননির পিছে যেতে থাকলে মিস্টার হেন্সের আত্মা এবার তার গলা চেপে ধরে। তখনই মেন দরজা ভেঙে কোনোভাবে ভেতরে প্রবেশ করে ফেরদি এবং মিকো। ফেরদি তো লিয়ার এই অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। সে মিস্টার হেন্সের উপর আক্রমণ করতে থাকে, এটা না ভেবেই যে সে একটা আত্মা। ফলে মিস্টার হেন্সের আত্মা এবার রেগে যায় এবং তাকে টেনে ভেতরের দিকে নিয়ে চলে যায়, যা দেখে লিয়া ছটফট করতে থাকে। সেও ভেতরে যেতে চাইছিল, তখনই দুটো আত্মা এসে তার গলা চেপে তাকে ফেলে দেয়। তখন বাকিরা এসে লিয়াকে আটকানোর চেষ্টা করতে থাকে, কেননা তারা বুঝতে পেরেছিল যে তারা ফেরদির পিছু পিছু বা সেদিকে যাওয়ার চেষ্টা করলে আত্মারা তাদেরকে শেষ করে দিবে। তবে লিয়া তো কিছুতেই হার মানতে চাইছিল না। সে ফেরদিকে এইভাবে ফেলে রেখে জীবনও এখান থেকে পালাতে পারবে না। সে তো ফেরদিকে ভালোবাসে। এরই মাঝে হঠাৎই একদম স্বাভাবিকভাবে ফেরদি বেরিয়ে আসে। সে লিয়াকে ডাক দেয়, যা শুনে লিয়া তাকে জড়িয়ে ধরে। বাকিরাও ফেরদিকে একদম সুস্থ স্বাভাবিক দেখে তাকে জড়িয়ে ধরে এবং হাঁপ ছেড়ে বাঁচে। আর এক মুহূর্ত দেরি না করে তারা তখনই এই অভিশপ্ত ভিলা থেকে বেরিয়ে যায়। এদিকে আত্মারাও খুশি খুশি প্রতি রাতের মতো আজ রাতেও তাদের পার্টি শুরু করে দেয়, যেখানে তারা ননির জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। ননিও এখানে খুশি ছিল তার পরিবারের সাথে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই 5 বন্ধুকে দেখা যায়। দিবান গাড়ি চালাচ্ছিল, বাকিরা ঘুমিয়েছিল। এখানে এবার নিজে থেকেই লিয়া ফেরদির হাত ধরে। তবে জেগে থাকার পরও ফেরদির মুখে হাসি দেখা যায় না। সে যখনই ক্যামেরার দিকে তাকায়, আমরা তার মাঝে মিস্টার হেন্সের আত্মাকে দেখতে পাই। আর এই টুইস্টের সাথেই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। এর মানে কি মিস্টার হেন্সের আত্মা ফেরদির মধ্যে করে বেরিয়ে এসেছে? তার উদ্দেশ্য কি সেটা হয়তোবা পরবর্তী কোনো গল্পে জানা যাবে। আপাতত এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।